আসসালামু আলাইকুম। রিটেনের আরেকটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন পর্যন্ত দুইটা ক্লাস করেছি। আমরা প্রথম ক্লাসটা ছিল আমাদের যেখানে আমরা প্যারাফ্রেজিং এবং ফর্মাল ওয়ার্ডস ইনফর্মাল ওয়ার্ডসের মধ্যে পার্থক্য এগুলো শিখিয়েছি। প্যারাফ্রেজ কীভাবে করতে হয় সেগুলো আমরা মোটামুটি শিখিয়েছি। গত ক্লাসে অর্থাৎ ক্লাস নাম্বার 2-তে আমরা প্যারাগ্রাফের স্টেপস এবং স্ট্রাকচার সম্পর্কে আমরা জেনেছি, যে কীভাবে প্যারাগ্রাফ চিন্তা করতে হয়, ব্রেনস্টর্ম করতে হয়, এই জিনিসগুলো সম্পর্কে জেনেছি। আজকে আমরা প্যারাগ্রাফের ডিফারেন্ট টাইপস, কোন কোন টাইপসের প্যারাগ্রাফ তোমাদের আসে পরীক্ষায়, একাডেমিক আর অ্যাডমিশন দুইটাতেই, এবং সেগুলোকে আমরা জাস্ট কীভাবে গত ক্লাসের যা যা আইডিয়া শিখে ফেলছি আমরা সেগুলোকে কীভাবে কাজে লাগাবো সেটা জানানোর চেষ্টা করবো। সো একদম শুরুতে আমরা গত ক্লাসের যা পড়েছি তাকে আমরা 1 মিনিট একটু রিভিউ করার চেষ্টা করবো। গত ক্লাসে আমরা পড়েছি যে কোনো প্যারাগ্রাফ লিখতে গেলে আমাদেরকে প্রথমে যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে ব্রেনস্টর্ম করতে হয়। কারণ আমি গত ক্লাসে বলেছিলাম যে 8টা থেকে 10টা বাক্য, ভালো করে পারলে 15 থেকে 20টা করে বাক্য বাংলায় ব্রেনস্টর্ম করবা, অ্যাটলিস্ট বাংলায় করবা। যাদের ইংরেজি না আসে তারা বাংলায় করবা। দেন এই বাক্যগুলোকে কী করার চেষ্টা করবা, ব্রেনস্টর্মিংয়ের পরে বাক্যগুলোকে অনুবাদ করার চেষ্টা করবা। অনুবাদের সিস্টেম তোমরা গ্রামারে শিখছো, রিটেনের প্রথম ক্লাসগুলোতে আমরা শিখছি, বাক্যের স্ট্রাকচার জানি, যে কোনোভাবে করা যায়। আচ্ছা, তারপরের কাজটা হচ্ছে আমাদের ড্রাফটিং এবং এডিটিংয়ে যাওয়া। ড্রাফটিং এবং এডিটিংয়ের কাছে আমাদের কী থাকে, সেগুলোকে সুন্দরভাবে বসানো, যে কোন বাক্যের পরে কী লিখবো, কোনটা নিব, কোনটা নিব না। 20টা বাক্য তো আমাকে লিখতে হবে না, তার মানে বাছাই করে কোন 12টা বাক্যকে নিব, 12টা বাক্য আমি লিখছি, এর মধ্যে বাছাই করে কোন 6টা বাক্যকে নিব। এই কাজটাই হচ্ছে ড্রাফটিং এডিটিং। এবং এইখানে আমাদেরকে কী করতে হয়, প্রচুর পরিমাণে কোহেসিভ ডিভাইসের ব্যবহার করতে হয়। দেন আমাদেরকে ফাইনাল প্রোডাক্ট রেডি করতে হয়। এই ফাইনাল প্রোডাক্ট রেডি করার ক্ষেত্রে এগুলো হচ্ছে স্টেপস। ফাইনাল প্রোডাক্ট যখন রেডি করবো, দ্যাট মিনস আমরা প্যারাগ্রাফ লিখবো। সেখানে আমরা বলেছি যে প্যারাগ্রাফের স্ট্রাকচার কেমন হতে পারে। একটা সিম্পল স্ট্রাকচার দেখাচ্ছিলাম যে প্রথমে আমরা টপিক সেন্টেন্স লিখবো, যে আজকে আমি কী লিখতে যাচ্ছি এই কথাটা একদম শুরুতেই থাকবে, যাতে করে টপিক সেন্টেন্স পড়ার পরে আমার যে সাপোর্টিং পয়েন্টস বা ডিটেলসগুলো যা যা আমি দিব, এটা যেন একজন যিনি খাতা দেখবেন তিনি যেন এটাকে এক্সপেক্ট করতে পারেন যে বাচ্চাটা এই সম্পর্কে লিখতে যাচ্ছে। তারপরে আমরা এই যা টপিক সেন্টেন্স করেছি সেটার ভিত্তিতেই কনক্লুশন লিখে ছেড়ে দেবো। তাহলে টপিক সেন্টেন্স, সাপোর্টিং পয়েন্টস অ্যান্ড ডিটেলস, দেন হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। আজকে যেহেতু আমরা ডিসক্রিপটিভ ন্যারেটিভ প্যারাগ্রাফ, কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ, কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ পড়বো ভালো করে, আমরা দেখার চেষ্টা করব যে এই প্যারাগ্রাফগুলোর স্ট্রাকচার কেমন হয়। হ্যাঁ, এই প্যারাগ্রাফগুলোর স্ট্রাকচার কীভাবে গঠিত হয়, অর্থাৎ আমি কতটুকু নেব না, কয়টা সাপোর্টিং পয়েন্ট থাকবে, ডিটেলস থাকবে, এই জিনিসগুলোকে আমরা কীভাবে ব্যবহার করব আজকে ক্লাসে আমরা সেগুলো জানবো। সো চলো প্রথমে আমরা যাই কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ। শুধু এই ডায়াগ্রামটাকে মনে রাখলেই আর কিছুই তোমার করা লাগবে না, জাস্ট ভালো করে পড়বা। গতকালকে বলছি যে তোমার ব্রেনস্টর্ম বাড়বে যখন তুমি অনেক পড়বা। সো খুব ভালো করে প্যারাগ্রাফগুলোকে পড়বা এবং এই স্ট্রাকচারগুলো আজকে যা যা দেখা দিবে এই ডায়াগ্রামগুলোকে একটু মাথায় ঢুকায় ফেলবা, এই ফ্রেমওয়ার্কের মধ্যেই চিন্তাগুলোকে ঢুকাবা। আচ্ছা, তাহলে প্রথম কাজকে আমার ব্রেনস্টর্ম তো করতেই হবে। আমি স্ট্রাকচারগুলোর দিকে যাচ্ছি, যে প্রথমে আমরা হচ্ছে একটা টপিক সেন্টেন্স বানাবো কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফের ক্ষেত্রে। এবং সেখানে গত ক্লাসে আমরা দেখাইছি যে আমরা প্রথমেই বলবো যে এই জিনিসটা আর এইগুলো কারণ আছে এবং এইগুলা ইফেক্টও হয়, রেজাল্ট আসে। এইটা প্রথম লাইনেই বলে দিব যে ভেরিয়াস কারণে ভেরিয়াস রেজাল্ট আসে। আচ্ছা, এইবার যে বললাম কারণ আছে, এই কজের পেছনে আমরা কজ যা স্টাবলিশ করতে চাচ্ছি তার পেছনে আমরা 1টা 2টা 3টা সাপোর্টিং পয়েন্টস বা ডিটেলস অ্যাড করব। এখন আমার কথা হচ্ছে যে ভাই আমরা 3টাই লিখতে পারবো না, 4টা লিখো সমস্যা নেই, 2টা লিখো তারপরে কোনো সমস্যা নেই। ডিপেন্ডস অন যে তুমি কয়টা কত বড় লেখার সময় পাবে এবং নাম্বার আছে, সুযোগ আছে। তার মানে একাডেমিকে যখন তুমি লিখবা, একটা প্যারাগ্রাফ আমি পরে দিচ্ছি, একাডেমিকে যখন লিখবা একই প্যারাগ্রাফ একাডেমিকে যখন তুমি লিখতেছো, এইচএসএ ফাইনালে তুমি 2 পেজ লিখলেও সমস্যা নেই। কিন্তু অ্যাডমিশনে যখন তুমি যাবা, সেম টাইটেলে সেম প্যারাগ্রাফ তুমি সর্বোচ্চ 1 পেজ লিখতে পারবা, কারণ তোমার খাতা ওইখানে ফিক্সড, সময়ও কম, নাম্বার ঠিকই 10, ঠিক আছে, কিন্তু তোমাকে লিখতে হবে দ্রুত। আচ্ছা, তাহলে কজের এগেনস্টে আমরা 2-3টা করে পয়েন্ট দিব, ইফেক্টসের এগেনস্টে এক্স্যাক্টলি আমরা 2-3টা করে পয়েন্ট দিব। এবং গতকাল যেটা বলেছে আজকে একই কথা, যে টপিক সেন্টেন্স যা ছিল তার এক্স্যাক্টলি সিমিলার, অর্থাৎ জাস্ট প্যারাফ্রেজ করবো আর কিচ্ছু না। প্যারাফ্রেজ করে আমরা ওই ওই কথাটাকেই কনক্লুশনে লিখে দেব। তাহলে পুরো জিনিস কী দাঁড়াইলো, কজ অ্যান্ড ইফেক্টের ক্ষেত্রে প্রথমে টপিক সেন্টেন্স অ্যাড করবো। গত ক্লাসে শিখেছি টপিক সেন্টেন্স কি, সাপোর্টিং পয়েন্টস কজের আন্ডারে কয়েকটা থাকবে, যার প্রত্যেকটার ভেতরে আবার সাপোর্টিং ডিটেলস থাকবে। এইখানে ইফেক্টসের আন্ডারে কয়েকটা থাকবে, যার মধ্যে সাপোর্টিং ডিটেলসগুলোকে আমরা অ্যাড করবো। ওকে, তাহলে চলো আমরা একটা প্যারাগ্রাফ করি। আমি যেটা করছি সেটা হচ্ছে যে পুরোটা আমার ব্রেনস্টর্মিং এবং তথ্য যেগুলো আছে এগুলো আমি আগেই লিখে ফেলছি, কারণ
মানে সময়টা যাতে কম লাগে আর কি। তোমরা যেটা করবা, যে কোনো ধরো তোমাকে এটা যদি লিখতে দেয় ট্রাফিক জ্যামস, তুমি বসে বসে কজ এবং ইফেক্টস কী কী হইতে পারে ট্রাফিক জ্যামের একটা একটা করে ভাববা। ভেবে ভেবে দেখো আমি কি বের করছি। আমার মনে হয়েছে যে এটা ন্যারো রোডসের কারণে ট্রাফিক জ্যাম হয়, টু মেনি ভেহিকলস আছে, পপুলেশন নাম্বার বেড়ে গেছে, সিটি ইনক্রিজ হচ্ছে, আরবার প্ল্যানিং ঠিকঠাক নাই, হ্যাঁ, লেস ইফেক্টিভ ট্রাফিক মানে সিস্টেম আমাদের এখানে, পিক আওয়ারে রাশ থাকে, ইনসাফিসিয়েন্ট লেন, খুব বেশি লেন নাই। এই জিনিসগুলো 8টা 10টা আমার মাথায় আসছে, আমি লিখছি। তোমার মাথায় 12টা আসতে পারে, 15টা আসতে পারে, লিখবা খাতায়। 6টাও আসতে পারে, আর একটু ভাববা যে আর কি আছে কিছু, একটু একটু বসে বসে ভাববা। চেষ্টা করবো যত বেশি লেখা যায় ব্রেনস্টর্মিংয়ের বেলায়, হ্যাঁ। এবার ইফেক্টসের ক্ষেত্রে আমি আবার কিছু ইফেক্টস বানাইছি। আমার মনে হচ্ছে এখানে প্রচুর টাইম নষ্ট হয়, প্রোডাক্টিভিটি নষ্ট হয়, এনার্জি নষ্ট হয়, টেনশন এনজাইটি মানুষের বৃদ্ধি পায় জ্যামে বসে থাকতে থাকতে, ঠিক আছে। পেশেন্ট মারা যাইতে পারে, তার মানে হেলথ রিস্ক আছে। এনভায়রনমেন্টাল লস হয়, কেমনে হয়? ওই যে ধরো অনেকক্ষণ ধরে গাড়ি আটকায় থাকলে এটা মানে চলতেই থাকে, বা অন করে রাখে, ইঞ্জিন অন করে রাখে, সেখান থেকে বিভিন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোচ্ছে, পরিবেশের ক্ষতি হয়। ওভার স্পিড করে মানুষ কখন? যেই জ্যামটা ছেড়ে দেয় সবাইকে কার আগে যে ওভার স্পিডিং করে, এই রিজনটাই আস্তে আস্তে রোড অ্যাক্সিডেন্টের দিকে আগায়। আজকে আমরা রোড অ্যাক্সিডেন্টও পড়বো। তাহলে এই যে ট্রাফিক জ্যামের যে একটা প্যারাগ্রাফ, এটার কিছু কজ আছে, কিছু ইফেক্টস আছে। দ্যাটস ওয়াই এটা একটা কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফের আন্ডারে পড়ছে। তোমাদের বই খুললেই কয়েক মানে 20-30টা করে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ পাবা। এই মানে লেকচারের আন্ডারে আমি একটা লেকচার শিটও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সেখানেও মানে একটা প্র্যাকটিস শিট দিয়ে দিব, সেখানেও কিছু প্যারাগ্রাফ দেওয়া থাকবে। সো বেশি বেশি পড়লে তোমার মাথায় এটাকে সাজানোটা সুবিধা হবে, যে এগুলো কজ, এগুলো ইফেক্ট। তাহলে এটা তোমার ব্রেনস্টর্মিংয়ের জায়গা। কালকে কি বলছিলাম যে একটা খাতা নিব আমরা, একটা খাতার 2 পাশ, এখানে আমরা ব্রেনস্টর্ম করব। ব্রেনস্টর্ম করার পরে ড্রাফট আর এডিটিং, ড্রাফটিং এখানেই করে ফেলবো। আর এইখানে আমরা প্যারাগ্রাফটাকে সুন্দর করে লিখবো। মানে একটা খাতা খুললেই যে 2টা পাশ আসে, এই পাশটাতে আমি ব্রেনস্টর্মিং অ্যান্ড ড্রাফটিং এডিটিং করবো, আর এই পেজে আমি পুরোটা ঠিকঠাক লিখবো। তাহলে এবার আমি ব্রেনস্টর্ম থেকে এডিটিংয়ে যখন যাবো, তখন আমাকে কী করতে হবে? কিছু ফর্মাল ওয়ার্ড ব্যবহার করতে হবে, হ্যাঁ। যেমন মেনির জায়গায় আমি সেভারাল ব্যবহার করব, লেস ইফেক্টিভের জায়গায় আমি ইনসাফিসিয়েন্ট দিব, পিক আওয়ার রাশ আমি ইনসাফিসিয়েন্ট লেন্সের জায়গায় ওয়ার্ডগুলোকে চেঞ্জ করব, রাইজের যে আমরা ইনক্রিজিং দিব, এই জিনিসগুলোকে একটু অ্যাড করব। এবং বেশি বেশি করে আমাদেরকে কী খেয়াল রাখতে হবে, যে আমরা কোহেসিভ ডিভাইস ব্যবহার করছি কিনা। কোহেসিভ ডিভাইস নিয়ে আমরা কাজ করবো, যে কোহেসিভ ডিভাইস ঠিকঠাক আসছে কিনা। তারপরে ধরো আমি কিছু জিনিস কেটে দিব, যে না থাক, এটা লিখবো না, ইনসাফিসিয়েন্ট এটাও লিখবো না, এত বেশি তো লেখার জায়গা নেই, আমি তো লেখার 1 পেজ জায়গায় পাবো। আমি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ধরে আগাচ্ছি, কারণ একাডেমিতে অনেক জায়গা পাবা। সো একটু কমায় লিখলে পরে অনেক লিখতে পারবো, অভ্যাস হইতে থাকলে একাডেমিক আরও বেশি লেখার অভ্যাস করবা। আচ্ছা, তারপরে আমি এটাও বাদ দিয়ে দিলাম যে পেশেন্ট মারা যায়, এই কথাটা এখানে প্রাসঙ্গিক রাখবো না আমি। তারপরে ধরো ওভার স্পিডিং হয়, এটাও লিখবো না, কারণ জায়গা এত নাই। আমি কয়েকটা জিনিস বাদ দিয়ে দিলাম। এখন এই যা থাকতেছে, এইটার সাথে কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করে এখান থেকে 2-3টাকে একসাথে করে ফেলতে পারবো আমরা। একটা করে বাক্যকে, 2টা বাক্যকে একসাথে আমরা সিম্পল সেন্টেন্স করে বা কমপ্লেক্স সেন্টেন্স করে লিখে আগাবো। এইটা আমাদের ফাইনাল প্রোডাক্ট। এইটা আসতেছে। আমি প্রথমেই আমার টপিক সেন্টেন্স নির্ধারণ করে ফেলছিলাম, এবং টপিক সেন্টেন্সে বলছি যে ট্রাফিক জ্যামস আর কমন আরবান চ্যালেঞ্জ। ভালো করে দেখো, কজড বাই সেভারাল ফ্যাক্টরস, অনেকগুলা কারণ আছে, অ্যান্ড হ্যাভ ওয়াইড স্প্রেড ইফেক্টস, এবং কিছু ইফেক্টসও আছে ইন আওয়ার ডেইলি লাইফ। তার মানে টপিক সেন্টেন্সে আমি যিনি খাতা দেখবেন তিনি বুঝবেন যে এটা আরবান চ্যালেঞ্জ নিয়ে আজকে লিখতেছি, হুইচ ইজ ট্রাফিক জ্যাম, যেটার কিছু সেভারাল ফ্যাক্টরস মানে হচ্ছে কজ এবং ইফেক্টস আছে। তার মানে আমি এখন কজ আর ইফেক্ট নিয়ে লিখবো, এটা উনি বুঝে গেছেন। কিন্তু তুমি যদি বলো ট্রাফিক জ্যাম ইজ ভেরি কমন, traffic jam is important for academic urban city, we see traffic jams every day, এত দূর পর্যন্ত যাওয়ার দরকার নাই, 4-5 নাম্বারে যে লাইনে যে লেখার দরকার নেই, ইট হ্যাজ সাম ইফেক্ট অ্যান্ড ইট হ্যাজ সাম রেজাল্টস অ্যান্ড কজেস, না, প্রথম লাইনে আমরা এটা সুন্দর করে লিখে দেবো, ঠিক আছে। এবার আসো, এবার আমরা কোহেসিভ ডিভাইসগুলোকে ব্যবহার করছি। কোথায় কোথায় ব্যবহার করছি? এই যে দেখো কোহেসিভ ডিভাইসেসগুলো, ওয়ান অফ দ্য মেজর কজেস, হ্যাঁ, এখানে আমরা একটা কোহেসিভ ডিভাইস ব্যবহার করেছি। তারপরে অ্যাডিশনালি আমরা যোগ করেছি যে এর বাইরে এটা আছে। তারপরে এইখানে এসে আমরা আরও ব্যবহার করতেছি এই যে ফার্স্টলি, তারপরে সেকেন্ডলি, এগুলো হচ্ছে আমরা কি কজগুলোকে বর্ণনা করছি ফাইনালি পর্যন্ত। আচ্ছা, এরপর আমরা দেখলাম এই পর্যন্ত আমরা হচ্ছে কজ বর্ণনা করছিলাম, তারপর আমরা ইফেক্টস বর্ণনা করছি, এবং ফাইনালি এসে আমরা বলার চেষ্টা করছি যে দেখো যা হয়েছে, ওয়াইল দ্য রুট কজেস ইনক্লুড সার্চ ইন ভেহিকেল ওনারশিপ অ্যান্ড ইনএকুরেট ইনফ্রাস্ট্রাকচার, তাহলে ওই যে সেভারাল ফ্যাক্টরগুলোকে এখানে বর্ণনা করে দিছি। ইফেক্টস সাম ইন্ডিভিজুয়াল ইকোনমিস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, তাহলে এইখানে আমরা
ইফেক্টসগুলোকে একটু বর্ণনা করছি, যেহেতু আমি মানে একটু প্যারাফ্রেজ করার সময় আমাকে কী করতে হয়, কিছু ওয়ার্ড বাদ দিয়ে কিছু ওয়ার্ড অ্যাডও তো করা যায়। তো আমি কজ আর ইফেক্টকে সরায়ে 2-3টা কজ এবং ইফেক্ট এখানে লিখে দিয়েছি, দিয়ে বলছি এমফাসাইজিং দ্য নিড ফর সাস্টেনেবল ট্রাফিক সলিউশন। ট্রাফিক জ্যাম যে একটা কমন চ্যালেঞ্জ, এটা একটা সলিউশন দরকার, এই বিপরীত কথাটা লিখে আমি শেষ করে ফেলছি। প্রথমে বলছিলাম, বাংলা চিন্তা করো, প্রথমে বলছি যে ট্রাফিক জ্যাম একটা আরবান চ্যালেঞ্জ, শহরের জীবনের একটা চ্যালেঞ্জ বা অবস্টাকল, যেটার কিছু কারণ রয়েছে, কিছু মানে রেজাল্টও আছে। শেষে এসে আমরা যখন করতেছি আমাদের কনক্লুশনের জায়গা যেটা, এটা তো হচ্ছে টপিক সেন্টেন্স, ভালো করে একটু বুঝো, টপিক সেন্টেন্স এইখান থেকে এক্স্যাক্টলি সিমিলারই এটা আমার কনক্লুশন। কিভাবে এই কনক্লুশনটা এক্স্যাক্টলি সিমিলার, কারণ হচ্ছে আমি এখানে বলছিলাম কিছু চ্যালেঞ্জের কথা, এবার আমি বললাম যে ট্রাফিক জ্যাম আসলে মানুষেরও দোষ আছে, ওনারদের দোষ আছে, সরকারের রাষ্ট্রের ব্যর্থতা আছে, এই কারণে হয়, এবং এগুলোর আসলে কিছু ইকোনমিক, এখানে যা যা বর্ণনা করছে, ইকোনমিক সমস্যা, এনভায়রনমেন্টের সমস্যা, ফিনান্সিয়াল এবং ফ্যামিলির ব্যক্তিগত সমস্যা তৈরি হয়। এই সমাধান করা আমাদের উচিত, সাস্টেনেবল সলিউশন আনা উচিত, যেহেতু চ্যালেঞ্জ আছে সলিউশন আনা উচিত। বলছি একটা ফ্যাক্টগুলো দেখাই দিছি, বলছি ইফেক্টস ছিল, এটা দেখাই দিছি, সিম্পলি অ্যাজ দ্যাট। এইটা মিনিমাম স্ট্যান্ডার্ড, তোমরা আরও ভালো করে লিখবা আশা করি। হ্যাঁ, সো এইটা হচ্ছে একটা ওয়ে যে কীভাবে আমরা কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফগুলোকে ধরার চেষ্টা করবো। তাহলে ওই কাজটাই করছি, কজের আন্ডারে 3-4টা ডিটেলস দিছি, ইফেক্টের আন্ডারে 3-4টা ডিটেলস দিছি, তারপর আমরা কনক্লুশনে চলে গেছি। আসো, আরেকটা আছে রোড অ্যাক্সিডেন্ট। রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে একই জিনিস, কজের কিছু কারণ রাখবা, ইফেক্টসের কিছু কারণ রাখবা। তাহলে কজে কী কী থাকতে পারে, রেকলেস ড্রাইভ করে, ন্যারো রোডস, এটা তুমি চিন্তা করলে দেখবা যে আরও অনেক পেয়ে যাবা তুমি। লেস ইফিশিয়েন্ট ড্রাইভার, রোড ড্যামেজেস হয়, ওভার স্পিডিং করে মানুষজন, আনফিট ভেহিকেল নিয়ে নামে, ডিজার্ভিং ট্রাফিক রুলসকে মানতে চায় না, ড্রাঙ্ক হয়ে ড্রাইভ করে, এই কারণগুলোকে আমরা কজ হিসাবে আনছি। কিসের? রোড অ্যাক্সিডেন্টের। ইফেক্টস কি? ডেথ টল হয়, ঠিক আছে, সিভিয়ার ইনজুরিস হয়, লস অফ অর্গানস হয়, মানুষ টাকা হারায়, দেহের অঙ্গহানি হয়, জীবন চলে যায়, ভিকটিম ফ্যামিলির খুব অবস্থা খারাপ হয়ে যায়, প্রোডাক্টিভিটি নষ্ট হয়, ইকোনমিক লস হয়। এই কথাগুলোকে জাস্ট আমরা নিয়ে আসছি। এরপরের কাজ কি? কোয়েসিভ ডিভাইস ব্যবহার করা। কোয়েসিভ ডিভাইস ব্যবহার করে বাক্যগুলোকে সুন্দরভাবে যত লিখবা, যত পড়বা, তত বাক্যের গঠন ভালো হবে। এই প্যারাগ্রাফের এই ভিডিও দেখে তুমি কিছুই শিখতে পারবে না একদিনেই, ট্রাস্ট মি অন দ্যাট, আমি বলতেছি। যে কোনো ভিডিও কেউ তোমরা শিখাইতে পারবে না পৃথিবীতে, আনলেস তুমি টেবিলে বসো, তুমি 5টা প্যারাগ্রাফ পড়ে একটা লিখো, আরেকদিন আরেকটা লিখো, 6 মাস ধরে 15-20টা 30টা প্যারাগ্রাফ নিয়মিত লিখো, তাইলে তোমার চিন্তার জায়গা কাজে লাগবে, এই ভিডিও তোমার কাজে লাগবে। আমাকে তো ভিডিও বানাইতেই হবে আমার কোর্স চালানোর জন্য, আমাদের সবার এই ভিডিও করতে হয়, যে আমরা চাই যে আমাদের ভিডিও, আমার ভিডিওতেই সবার ভিডিওতে যদি সব শেখা যায়, তুমি কেন শিখতে পারো না ভাই? কারণ তুমি পড়তে চাও না, তুমি মনে করো যে ভিডিও দেখলে শেখা হবে বোধ হয় না। আশা করি যে তোমরা পড়বা। চলো তাইলে এবার আমরা এই একই জিনিস যে আমরা বললাম যে এটা একটা প্রেসিং ইস্যু, ওই যে আমরা প্রথম ক্লাসে যে ফর্মাল ওয়ার্ডসের মধ্যে প্রেসিং ইস্যু শব্দটা শিখছিলাম যে খুবই ইম্পর্টেন্ট বা চ্যালেঞ্জিং, তো আমরা বলছি প্রেসিং ইস্যু কজড বাই হিউম্যান এরর, কিছু কজ উল্লেখ করছি এবং কিছু কনসিকুয়েন্সেসও আছে। তাহলে কজ অ্যান্ড ইফেক্ট কথাটাকে আমরা শুরুতেই নিয়ে আসছি। তাহলে আমরা এবার কজ বর্ণনা শুরু করছি, 1 প্রাইমারি কজ, অ্যাডিশনালি আরেকটা কজ, ঠিক আছে। ফার্স্টলি এটুকু শেষ হয়ে গেল। এবার আমরা ইফেক্টসকে বেশি বর্ণনা করতেছি। দ্যাটস আমরা বললাম যে ইফেক্টস কী আছে। ইফেক্টসের ক্ষেত্রে আমরা বলছি এই ইফেক্টস পাচ্ছি, তা কি প্রথমে একটা এই ইস্যু, সেকেন্ডে আরেকটা, ফাইনালি আরেকটা, দিয়ে ইন কনক্লুশন দিয়ে আমরা শেষ করে দিলাম। আর কনক্লুশনের উপরে যা বলছিলাম টপিক সেন্টেন্সে এক্স্যাক্টলি তাই এখানে বলছে। হোয়াইল হিউম্যান অ্যাকশন, এই যে হিউম্যান এরর, হিউম্যান অ্যাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইস্যু ফ্রিকোয়েন্টলি কজ ট্রাফিক রুলস, consequences are far reaching, their consequences affect যা যা বর্ণনা করছিলাম, ইমপ্রুভমেন্ট, রোড, ফ্যামিলি, সোসাইটি, হাইলাইট করে এটা, তার মানে এটা সমাধান দরকার, সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এখন থেকে যে কোনো ধরনের কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ যদি আমাদের আসে, যে কোনো গাইড খুললে লিস্ট করে পাবা। আর আজকে আমরা প্র্যাকটিস শিট দিয়ে দিব, এটাতেও ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা যে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ কোন টাইটেলগুলো কজ অ্যান্ড ইফেক্টের মতো লেখা যায়। আমি চেষ্টা করবো যত বেশি সম্ভব দিয়ে দেয়, যাতে তোমাদের পড়লে ব্রেন স্টর্মিং বাড়ে। আর তুমি লিখবা নিজের ভাষায়, কখনোই যেই বই থেকে পড়তেছো ওই বইয়ের ভাষায় লিখবা না, আমার প্র্যাকটিস শিট থেকে লিখবা না, কারণ এটা আরও 10 জন লিখতে পারে। তুমি তো প্যারাফ্রেজিং শিখছোই এই জন্য, যাতে তোমার লেখাটা খুব ইউনিক হয়। গেল, এটা হচ্ছে আমাদের কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ। আসো, আরেকটা প্যারাগ্রাফ হচ্ছে ন্যারেটিভ বা ডিসক্রিপটিভ। গত ক্লাসে আমরা কিছু শিখে ফেলছিলাম, গত ক্লাসের মূল জায়গাটা ছিল এইটাই, যে এটা খুব ইজি। প্রথমে একটা টপিক সেন্টেন্স দিব, যাই আসবে সেইখানে আমরা পুরোটা বর্ণনা করে দিব যে এই জিনিসটা এরকম হয়, কারণ না মানে তার মধ্যে এটা একটা ফিচার, এইটা আরও একটা ফিচার, এইটা আরও একটা ফিচার। এটার আন্ডারে যদি তুমি কিছু সাপোর্টিং ডিটেলস আরও বাড়াইতে পারো, একাডেমিকে যেহেতু জায়গা থাকবে দিবা, আরও 2-4টা লাইন অ্যাড করবা, 4টা যাক 5টা যাক, সমস্যা নেই। শেষ করে কনক্লুশন দিবা, যাহাই টপিক সেন্টেন্স তাহাই কনক্লুশন। মাঝখানে আমাদের কাজ কি? মাঝখানে আমাদের কাজ হচ্ছে প্যারাফ্রেজ করা, আর কিচ্ছু না।
প্যারাফ্রেজের রুলস মেনে আমরা জাস্ট টপিক সেন্টেন্সকে কনক্লুশন বানায় ফেলবো। তারপরে চলো আমরা দেখি দু একটা ডিসক্রিপটিভ বা ন্যারেটিভ প্যারাগ্রাফ আমরা একটু দেখার চেষ্টা করি। এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল ডিইউতে 23 ব্যাচের একটা প্যারাগ্রাফ, গুড ইম্পর্টেন্স অফ গুড ম্যানার। তাহলে গুড ম্যানার ইম্পর্টেন্স কী? তাহলে প্রথমে একটু পরিচয় দেবো যে কোনগুলো গুড ম্যানার, থ্যাংক ইউ বলা, রেসপেক্টফুল হওয়া, কার্টিসি। তো এইটুকু আমরা 1-2 লাইনে বলে ফেলবো, বলবো যে এগুলো বিভিন্ন কারণে ইম্পর্টেন্ট। এই যে বিভিন্ন কারণে ইম্পর্টেন্ট ফর মেনি রিজনস বলে দিবা, যেগুলো ইম্পর্টেন্ট ফর সেভারাল রিজনস, তার মানে হচ্ছে আজকে তুমি এটার ইম্পর্টেন্স বর্ণনা করতে থাকবে, এটা বুঝাই দিলা। এবার তুমি 1, 2, 3টা করে পয়েন্ট জাস্ট দাঁড় করাবা। কী বলবা? এখানে হেল্পস টু বিল্ড বন্ডস ভালো হয়, রেসপেক্ট ইচ আদারের প্রতি, আমাদের একে অপরের প্রতি গুড ম্যানার্স যদি আমাদের থাকে, আমাদের অন্যদের প্রতি শ্রদ্ধা বাড়ে, আমাদের ট্রাস্ট বেড়ে ওঠে, যেই ছেলেটা বা মেয়েটা ভালোভাবে কথা বলে, মানুষের সাথে ব্যবহার ভালো করে, ফ্যামিলি এবং ফ্যামিলির বাইরে সবাই তাকে ট্রাস্ট করে। আচ্ছা, প্রমোটস এমপ্যাথি, ইনক্রিজ লাভ, ইনক্রিজ কানেক্টিভিটি। এবার আমি কিছু নেগেটিভ কথাই আবার যুক্তিতে দিলাম যে দেখেন, উইদাউট ইট দেয়ার শুড বি ডিসকমফোর্ট। যদি সমাজে ভালো ব্যবহার না থাকে, আচরণ না থাকে, তাহলে সেখানে ডিসকমফোর্ট তৈরি হবে, সোশ্যাল আইসোলেশন তৈরি হবে। কেউ কারোর সাথে ভালো ব্যবহার করেন, দেখা হলে কেউ কারো সালাম দেয় না, হাই হ্যালো দিই না, তাহলে সোশ্যাল আইসোলেশন তৈরি হবে এবং লাভ, রেসপেক্ট এতক্ষণ যা যা ছিল এগুলা কমে যাবে। তাহলে এটাও তো ইম্পর্টেন্সের একটা ব্যাপার। জাস্ট একই কথা একটু নেগেটিভ ওয়েতে লিখছি, বাস। এটাকে এবার আমরা কোহেসিভ ডিভাইসগুলো অ্যাড করে সুন্দর করে 1, 2, 3টা 4টা স্ট্রাকচারে নিয়ে আসবো। লেটস সি কীভাবে লিখছি আমরা বলছি যে গুড ম্যানার্স প্লে আ ভাইটাল রোল ইন শেপিং ইন্ডিভিজুয়ালস পার্সোনালিটি, যেটাতে শুধু একজনের পার্সোনালিটি করে দেয় সেটাও না, আবার পাশাপাশি আমরা দেখবো ফোস্টারিং হারমোনিয়াস রিলেশনশিপ। আমাদের মধ্যে যে রিলেশনশিপটা আছে এটা বন্ড বাড়ানোর ক্ষেত্রেও কাজে লাগে। তাহলে এটা আমার টপিক সেন্টেন্স হয়ে গেল। তার মানে এখন যিনি খাতা দেখবেন উনি বুঝতেছেন যে এই ছেলেটা বা মেয়েটা, এই স্টুডেন্ট এই গুড ম্যানার্সের ইম্পর্টেন্স নিয়ে লিখবে। পরে আমি লিখছি ফর ইনস্ট্যান্ট সিম্পল অ্যাক্টস লাইক থ্যাংক ইউ, প্লিজ এগুলো বললে কার্টিসি বা অ্যাপ্রিসিয়েশন, এই যে আমরা এখানে বলছি অ্যাপ্রিসিয়েট করা, কার্টিসি বাড়ে, হ্যাঁ, শো কার্টিসি, এই কথাটাকে লিখলাম যে অ্যাপ্রিসিয়েট করানোর জন্য এটা দরকার। ফার্দারমোর গুড ম্যানার হেল্পস ক্রিয়েট পজিটিভ ইমপ্রেশন বোথ পার্সোনাল প্রফেশনাল সেটিং। তুমি প্রফেশনালি কিংবা পার্সোনালি তোমার যদি ব্যবহার ভালো থাকে, অফিস কিংবা বাসা, ব্যক্তিগত কিংবা গোষ্ঠীগত, তুমি যেভাবেই অ্যাক্ট করো না কেন গুড ম্যানার্স নিয়ে, তুমি দেখবা যে তোমার ওই পজিটিভ রিলেশনটা বৃদ্ধি পায়। অ্যাডিশনালি প্র্যাকটিসিং গুড ম্যানার্স প্রমোটস এমপ্যাথি, আস্তে আস্তে মানুষের মধ্যে ভালোবাসাটা বাড়ে, মায়া মহব্বত বাড়ে। আচ্ছা, এইটুকু যখন বর্ণনা করলাম, আমি চাইলেই শেষ করে দিতে পারতাম, কিন্তু একটু চালাকি করে আমরা কী করলাম, আমরা আরেকটু বলার চেষ্টা করলাম যে অন দি আদার হ্যান্ড যদি গুড ম্যানার, অ্যাবসেন্স অফ গুড ম্যানার্স কী হয়, লেড টু ডিসকমফোর্ট, স্ট্রেইন রিলেশনশিপ অ্যান্ড সোশ্যাল আইসোলেশন। একটু বলে দিলাম, তার মানে আমি যে শুধু যে দরকার তা না, না থাকলে কী হবে সেটাও আমরা একবার একটু বলে দিলে তাহলে আমাদের একটু জোর বাড়লো, টোনটা একটু ভারী হলো। ইন সামারি, গুড ম্যানার্স আর নট মেরিলি অ্যাবাউট ফলোইং এটিকেট বাট ফাউন্ডেশন ফর মিউচুয়াল রেসপেক্ট, each individual personality, harmonious relationship and peaceful existence, enhancing personal and societal well-being। যা বলছি এটাকে সেখানে আবার সুন্দর করে আমরা প্যারাফ্রেজ করে একটু ভালোভাবে লিখে দিছি বা একটু অন্যরকম যাতে বোঝায় এরকম লিখে দিছি। এখন এই লেখা কি একদিনে সম্ভব? আমাদের কি চাইলে একদিনেই চলে আসবে এরকম লেখা? না, আমাদেরকে বারবার পড়তে হবে, বারবার লিখতে হবে, তাতে করে আমাদের ভেতরে সাবকনশিয়াস, আমাদের যে ডেভেলপমেন্ট, সাবকনশিয়াস ডেভেলপমেন্ট, এটা বৃদ্ধি পাবে। আমাদের ব্রেইন যে কোনো জিনিসকে তখন দেখলে কাউন্টার করতে পারবে, যারা আমি তো এটা পারি, এটা পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল। এটা তোমাদের নিজেরা করার চেষ্টা করবা, ব্রেন স্টর্মিংগুলা প্রসেসটা ফলো করবা, যে প্রথমে ব্রেন স্টর্ম করবা যে একটা কলেজ লাইব্রেরি তোমার কী ভাসে, যা চোখে দেখতেছো তাই বর্ণনা করে দাও, কলেজটা কেমন, ভেতরে কি আছে, কি কি বই পাওয়া যায়, উপকার তোমাদের হয় কি না, কী হয়, এই জিনিসগুলোকে বর্ণনা করবা, ব্রেনস্টর্ম করে তারপরে ড্রাফট এডিট করবা, এডিট করবা, করে সুন্দর করে এডিটিংয়ের সময় কোহেসিভ ডিভাইসগুলোকে ব্যবহার করবা, কোহেসিভ ডিভাইস নিয়ে আসবা, কোহেসিভ ডিভাইসেসগুলো ব্যবহার করে এরপরে শেষ কাজ, নট লাস্ট বাট নট দ্য লিস্ট, এই ব্রেনস্টর্ম যা ছিল প্যারাফ্রেজ করে আমরা কনক্লুশন করে ফেলবো। এটা নিজেরা করবা, করে এইখানে আমি তোমাদেরকে আবার দিয়ে দিছি, বাট মিলায় নেবা। আমি ইচ্ছা করে ব্রেনস্টর্মটা করি নাই, এটা তোমরা মিলায় নেবা, যেটা এটার চেয়ে ভালো লিখতে পারছি কিনা। আই হোপ এটা একদম মিনিমাম স্ট্যান্ডার্ড আমার কাছে সবসময় আমারটা, আমি চাই যে তোমরা আরও ভালো লিখো, জাস্ট একবার মিলিয়ে নেবা। ওকে, এবার আসো কম্প্যারিজন আর কন্ট্রাস্ট। কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্টের মধ্যে, তার মানে অর্থ দেখেই বোঝা যাচ্ছে যে কিছু জিনিস কম্পেয়ার করব, কিছু জিনিস কন্ট্রাস্ট করব। ওকে, ভেরি গুড, তাহলে আরও কাজ সহজ হয়ে গেল আমার। তাহলে কম্পেয়ারের পয়েন্ট কি সেটার 1, 2, 3 আনবা, ঠিক আছে? আর কন্ট্রাস্টের জায়গা কি
মানে দুইটা জিনিস উপস্থাপন করা হবে, এ আর বি এর মধ্যে মিল কী কী সেগুলোও দেখাইতে হবে, অমিল কী কী সেগুলোও দেখাই দিতে হবে। এটাই হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টের কাজ। তাহলে এ এর পয়েন্টের ভালো মন্দের দিক দেখাবা, বি এর পয়েন্টের ভালো মন্দ দিক দেখাবা, অথবা ভালোর ক্ষেত্রে এ আর বি দেখাবা, মন্দের ক্ষেত্রে এ আর বি দেখাবা। আমি তো বুঝাইতে পারিনি, আমি ডায়াগ্রাম দেখে বুঝাচ্ছি তোমাদেরকে, খেয়াল করো। আরবান অ্যান্ড রুরাল লাইফ, তাহলে আরবান লাইফ হচ্ছে এ, রুরাল লাইফ হচ্ছে বি, গ্রামের জীবন শহরের জীবন। তাহলে দুইভাবে করা যায়, গ্রামের জীবন এবং শহরের জীবন দুইটারই আমরা দেখব কি আছে। গ্রামের জীবন এবং শহরের জীবন দুইটারই অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। তাহলে তোমার প্যারাগ্রাফ দুই দিকে যাইতে পারে, আরবান রুরাল ধরে, মানে আরবান এবং রুরাল ধরে আরবান লাইফের অ্যাডভান্টেজ, আরবান লাইফের ডিসঅ্যাডভান্টেজ আগে একবার বর্ণনা করে রুরাল লাইফের অ্যাডভান্টেজ, রুরাল লাইফের ডিসঅ্যাডভান্টেজ বর্ণনা করতে পারবা। এইটা একটা। আরেকটা হচ্ছে যে না ভাইয়া, আমি প্রথমে অ্যাডভান্টেজটাকে ধরে আরবানের অ্যাডভান্টেজ এবং রুরালের অ্যাডভান্টেজ, প্রথমে অ্যাডভান্টেজ বর্ণনা করব, তারপর আমি এই দুইটারই ডিসঅ্যাডভান্টেজ বর্ণনা করব। ইটস আপ টু ইউ, তুমি কোন দিকে যাবা। মানে অ্যাডভান্টেজ ধরে আগে দুইটা বলে তারপরে ডিসঅ্যাডভান্টেজ বলবা, কলামের রো ধরে আগাবা, নাকি কলাম ধরে আগাবা যে না ভাই আমি আরবানের দুইটা বর্ণনা করব তারপরে রুরালের দুইটা বর্ণনা করব, কিংবা আমি অ্যাডভান্টেজের দুইটা বর্ণনা করব ডিসঅ্যাডভান্টেজের দুইটা বর্ণনা করব, এই আর কিছুই না, যাই আসবে। তাহলে এখানে আমি কিছু নিয়ে আসছি যে বেটার হেলথ কেয়ার আসে আরবান লাইফে, এডুকেশনাল সার্ভিস ভালো, ফাস্ট লাইফ, এখানে রোডস হাইওয়েজগুলো ভালো, জব মার্কেট ভালো, এগুলো হচ্ছে আরবান লাইফের অ্যাডভান্টেজ। কিন্তু আরবান লাইফে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, যেমন লেস কানেক্টেড থাকে মানুষজন, এনভায়রনমেন্টাল পলিউশন থাকে, ট্রাফিক জ্যাম প্রচুর হয়, সাউন্ড পলিউশন হয়, তারপরে টু মাচ কম্পিটিশন হয় আমাদের মধ্যে, অনেক কম্পিট করি আমরা নিজেদের মধ্যে আরবান লাইফে। এগুলো হচ্ছে তাদের ডিসঅ্যাডভান্টেজ। আর ন্যাচারাল লাইফে কী আছে, অ্যাডভান্টেজ হচ্ছে এখানে ফ্রেশ সমস্ত কিছু, ন্যাচারাল কানেক্টেড থাকে মানুষজন, সিম্পলিসিটি আছে মানুষের, কোয়াইট অ্যান্ড কাম, অ্যাগ্রো বেসড হয়, এগুলো হচ্ছে এগুলোর অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজগুলো কি, অনেক স্লো মুভিং, এখানে ইনফ্রাস্ট্রাকচার ভালো না, রোড অ্যান্ড কমিউনিকেশন ভালো না, স্কুল কলেজ নাই, ইন্টারনেট নাই, স্লো, লেস জব অপরচুনিটি ভালো না, এই জিনিসগুলো হচ্ছে এগুলো ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এবার আমি হয় বলবো যে আরবান লাইফের দুইটারই অ্যাডভান্টেজ আছে ভাইয়া, এই অ্যাডভান্টেজ আরবানের, এই অ্যাডভান্টেজ রুরালের, দুইটারই আবার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, এই আরবানের ডিসঅ্যাডভান্টেজ, এই আরবানের রুরালের ডিসঅ্যাডভান্টেজ। হয় এভাবে লিখবো, অথবা আমি প্রেজেন্ট করব যে আমরা দেখবো আরবান এবং রুরাল লাইফের কিছু কম্পেয়ার এবং কন্ট্রাস্ট আছে, তাদের কিছু পার্থক্য, সিমিলারিটি এবং ডিসিমিলারিটিজ আছে। আরবানের ক্ষেত্রে এই অ্যাডভান্টেজ এবং এই ডিসঅ্যাডভান্টেজ, রুরালের ক্ষেত্রে এই অ্যাডভান্টেজ এবং এই ডিসঅ্যাডভান্টেজ। তুমি যেইভাবে প্যারাগ্রাফকে রিপ্রেজেন্ট করো কোনো সমস্যা নাই, এদিকে যাও অথবা এদিকে আসো। তাহলে আসো, এবার আমরা কী করছি, এবার ওই যে কালকের ক্লাসে তোমাদের যে কানেক্টরসগুলো দেখাইছিলাম, মানে যেগুলোকে আমরা এখন কোহেসিভ ডিভাইস নামে ডাকতেছি আদর করে, আসলে তো কানেক্টরস আর কিছুই না, সেগুলোকে আমরা ইউজ করছি যে কনভার্সলি এটা হচ্ছে, হ্যাঁ আনলাইক এটা হচ্ছে, ডিসপাইট এটা হচ্ছে। তাহলে আমরা দিছি যে প্রথমে তাদের কিছু ডিস্টিংক্ট অ্যাডভান্টেজ আছে এবং চ্যালেঞ্জেস আছে, চ্যালেঞ্জের শব্দটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ থাকে। তা আরবান লাইফ প্রথমে কী কী হয়েছে শেষ করে কনভার্সলি রুরাল লাইফের এই আছে, তাহলে প্রথমে আমি অ্যাডভান্টেজ দেখাইছি আর শেষে এসে ডিসঅ্যাডভান্টেজ দেখাইছি, এবং শেষে যে বলছে ডিসপাইট দিস ডিফারেন্সেস, সুন্দর করে বলার চেষ্টা করে দিছি ডিসপাইট দিস ডিফারেন্সেস বোথ এনভায়রনমেন্ট হোল ইউনিক অ্যাপিলস। আরবানের কিছু ভালো দিক আছে, খারাপ দিক আছে, রুরালেরও কিছু ভালো দিক আছে, খারাপ দিক আছে। আমরা দুইটাকেই মানে একসাথে নিয়ে আমরা চেষ্টা করব যে মানে দুইটার থেকে পজিটিভ এবং নেগেটিভ দিকগুলোকে নিয়ে নেয়, যে যেখানে থাকে সেখান থেকেই এটাকে ইয়া করেন। দ্যাটস ইট, সিম্পলি। আচ্ছা, তারপরে আসো অনলাইন ভার্সেস অফলাইন এডুকেশন। এটা তো তোমরাই এটার ভোক্তা, এবং যদি ভালো কিছু আসে তাহলে তোমাদেরই আসতেছে, খারাপ কিছু আসলেও তোমাদের আসতেছে। সো এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে, দুইটারই কিছু অ্যাডভান্টেজ নিয়ে কাজ করবা, হ্যাঁ, এবং দুইটারই অ্যাডভান্টেজ নিবা, দুইটারই ডিসঅ্যাডভান্টেজ নিবা নিয়ে বসাবা যে কি তুমি তোমার মতো ব্রেনস্টর্ম করবা যে অ্যাডভান্টেজ কী কী। অনলাইনে বাসায় বসে পড়া যায়, ঘরের বাইরে যাইতে হয় না, টাইম কনজিউমিং বেশি না, খুব মানে সহজে বুঝতে পারি, একবার ক্লাস 3-4 বার, 100 বার, 50 বার, 150 বার, 200 বার দেখতে পারি, সর্বসময় কানেক্টেড থাকা, যে ইন্টারনেট থাকলে আর কোনো অসুবিধাই নেই। ডিসঅ্যাডভান্টেজ কি, যেদিন ইন্টারনেট বন্ধ করে দিবে পলক, ওই দিন আর তুমি কিছুই করতে পারবে না, এরকম অবস্থা হবে। তারপর হচ্ছে মনোযোগ রাখা যায় না, কেউ পুশ করে না, সামনে বসে বকা দেয় না, এই জন্য আমরা পড়িও না মাঝে মাঝে। তারপরে আর কি হয়,
চোখের ক্ষতি হতে পারে, অনেক সময় একটা লম্বা মোবাইল চালালে হেলথ রিস্ক থাকে, ঘাড় ব্যথা করে, মাথা ব্যথা করে, এই হয়। অফলাইনের অ্যাডভান্টেজ কি? অফলাইন প্রসেসর অনেক ফ্রেন্ড ট্রেন্ড পাওয়া যায়, ওখানে আরামসে পড়া যায়, টিচার সামনে থাকে, সো পড়া ফাঁকি দেওয়ার কোনো অপশন থাকে না, বাবা মা যে দেখতে পারে যে ছেলে কোথায় আছে, মেয়ে কোথায় আছে, এই জিনিসগুলো থাকে। হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজ কি? গেলাম আসলাম, সবাই টিচার একবার পড়ায় দিলে এরপর আর ওই ক্লাস জীবনে খুঁজে পাবো না, কারণ আমার কাছে তো রেকর্ডেড নাই ক্লাসের ভার্সন। যাইতে আসতে ট্রাফিক জ্যামে পড়লে শহরের অনেক সময় লাগে, সময় নষ্ট হয়, ঠিক আছে। যে সবার মধ্যে মাঝে মাঝে গল্পই বেশি হয়, পড়ার চেয়ে বেশি আড্ডা হয়, ফ্রেন্ডদের সাথে সুখ দুঃখের আলাপ হয় বেশি, এই ধরনের ডিসঅ্যাডভান্টেজ নানা রকম আছে, ঠিক আছে। সো দুইটারই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, কে কোনটাতে কমফোর্টেবল সে সেদিকে আগাবে। সুন্দর করে ব্রেনস্টর্ম করবা, ড্রাফটিং এডিটিং করবা, করে নিজেদের মতো লিখে এটার সাথে মিলিয়ে আনিবা যে কী কী অ্যাডভান্টেজ দেখাইছি আমরা, কী কী ডিসঅ্যাডভান্টেজ দেখাইছে, এবং শেষে কী করা উচিত বা কার যেটা সুবিধা অনুযায়ী কে কোনটা নেবে এটা। সো এই হচ্ছে আমাদের যে 3টা প্যারাগ্রাফ ছিল। একটা হচ্ছে কম্প্যারিজন কন্ট্রাস্টের যে প্যারাগ্রাফ যেটা দেখলাম, আর একটা পড়ছি আমরা হচ্ছে ন্যারেটিভ অ্যান্ড ডিসক্রিপটিভ, নর্মালি যেটাকে আলোচনা করব। কজ অ্যান্ড ইফেক্ট পড়ছি যে আমরা এক পাশে কজ থাকবে আর এক পাশে ইফেক্ট থাকবে। খুব ভালো করে এই 3টা ডায়াগ্রাম নিজের খাতায়ও লিখে রাখবা, এটা নোট করে রাখো। আগামী অ্যাডমিশন এবং একাডেমিক অ্যাডমিশন যেই ব্যাচেই আছে, একাডেমিক অ্যাডমিশন দুটোই হয়ে যাবে এইগুলা দিয়ে। আরেকটা থাকে যেটা তোমাদের পরীক্ষায় খুব কম আসে, বাট আমি জাস্ট আইডিয়া দিয়ে রাখতেছি, সেটা হচ্ছে আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ। আর্গুমেন্ট শব্দের অর্থ বুঝেই আমরা বুঝতে পারি যে প্যারাগ্রাফটা হয় হচ্ছে বিতর্কের মতো, যে তোমাকে একটা জিনিস দিবে, দিয়ে তোমার নিজেই আর্গিউ করতে হবে, তোমার অপোনেন্ট কেউ একজন সামনে আসে সেটা কল্পনা করে। তার মানে প্রথমে ইন্ট্রোডাকশন দিবা, মানে হচ্ছে তোমার টপিক সেন্টেন্স, যে আজকে এই ব্যাপারে আমাদেরকে এই দেওয়া হয়েছে, আমরা এই জিনিসের এই পক্ষে না বিপক্ষে, প্রথমে এটা দিবা যে তুমি কি এটার পক্ষে, আজকে যা নিয়ে কথা হচ্ছে এটার কি তুমি পক্ষে নাকি বিপক্ষে, এই জিনিসটাকে আগে নিয়ে আসবা, যে পক্ষে নাকি বিপক্ষে এই কথাটাকে তুলে ধরবা প্রথমে। তারপরে তোমার আর্গুমেন্ট কি, যে হ্যাঁ আমি এই পক্ষে আছি, এই কারণে সাপোর্টগুলো আমি দিবা, যে আমি 3 থেকে 5টা লাইন, যে আমি ক বিষয়ের পক্ষে, কারণ এর এগেইনস্টে 1 2 3 এই 3টা কারণ আছে। আচ্ছা, এইবার ক এর বিপক্ষে যেসব মানুষ আছে তারা কি বলে, তারা বলে যে আসলে ক ভালো না বি ভালো, মানে খ ভালো, তারা এটা বলে। কিন্তু আমরা মনে করি যে তারা যেই কারণ বলছে এই কারণকে এইভাবে সমাধান করা যায়, ঘাটতারামি করবা না যে আমি রাইট, শেখ হাসিনার মতো ঘাটতারামি করবা না, মেনে নিবা যে ঠিক আছে তারা যেটা বলতেছে এটা রাইট, কিন্তু দেখেন এইটাকে এইটুকু সমাধান করলেই হয়, ওইটাকে এইভাবে সমাধান করলেই হয়। তাহলে প্রথমে এখানে 3 4 5টা লাইন দিবা, এইখানে 3 4 5 লাইন দেওয়ার দরকার নেই, এত দরকার নেই, 2 থেকে 3 লাইনে সেরে দিবা, কারণ এত জায়গা সম্ভবত পাবা না, ঠিক আছে। আর যদি এখানে 3 4 5 লাইন লিখো, তাহলে এখানে 6 7 লাইন লিখতে হবে, জায়গা যদি বেশি পাও। এটা অনেকটা বিতর্কের মতো, রিফিউট করবা এখানে এসে, আমার বিপক্ষে টিম এটা বলছে, কাউন্টার আর্গুমেন্ট দিবা বা রিফিউট বলে এটার বিতর্কের ভাষায়, যে আমি এটা এইভাবে করলাম, দেন কনক্লুশনে চলে যাবা, যা উপরে বলছিলে যে আমি এটার পক্ষে, আমরা এখনও মনে করতেছি এটার পক্ষে এবং এটাই হওয়া উচিত। লেটস সি, একটা আমি উদাহরণ দেখাই দিই, যে এটা অনলাইন ভার্সাস অফলাইন না, এটা হচ্ছে বুলিং নিয়ে। হ্যাঁ, এটা ভুলে চলে আসে, যে বুলিং নিয়ে, যে বুলিংয়ের কারণে এই হয়, অ্যান্টি বুলিং পলিসিস আছে, কেউ বলে যে স্ট্রিক্ট রুলস এবং কনসিকুয়েন্সেস দরকার, এই কারণে এটা হয়। তুমি কি মনে করো কিনা যে ইনস্টিটিউশনাল এডুকেশনাল ইনস্টিটিউশনে কিছু পলিসি থাকা উচিত, এইভাবে তুমি এই ব্যাপারে পক্ষে না বিপক্ষে, এবার তুমি এখানে বর্ণনা করবা যে তুমি এগুলোর পক্ষে নাকি বিপক্ষে, এই সে হবে যাবি। হ্যাঁ, বুলিং অ্যান্টি বুলিং সিস্টেম দরকার, তাহলে কেন দরকার, এই যে এখানে এসে দেখো যে কেউ বলে হাউ এভার, এইখানে এসে গল্পের টোন চেঞ্জ হয়েছে প্যারাগ্রাফের, হাউ এভার। হ্যাঁ, যে আমরা জানি যে সাম আর্গিউ দ্যাট এটা করলে এটা হয়, তখন আমরা বলছি না শুধু এটা হয় না, এটা করে দিলেই হয়ে যাচ্ছে, শেষে আমরা এটা অ্যাড করে দিচ্ছি। খুবই সিম্পল। মানে আমি একটা জিনিসের পক্ষে ছিলাম, ধরো কেউ বললো যে বাংলাদেশের যে আমরা অবকাঠামোগত উন্নয়ন দেখতেছি, এটাই উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ, উন্নয়ন, কিন্তু আমরা বলবো যে না এটা উন্নয়ন না, মানুষ ভোট দিতে পারে নাই, খাইতে পারে নাই, তারপরে মানে মানুষের কথা বলার স্বাধীনতা নাই, শুধু মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করলেই হয় নাকি। কিন্তু কেউ বলতেছে যারা ভাই চলাফেরা তো করতে পারতেছেন, হ্যাঁ আমরা মানি ইনফ্রাস্ট্রাকচার দরকার, কিন্তু তার মানে এটাই সব কিছু না, এই উন্নয়নে সব কিছু না, মানুষের অধিকারের উন্নয়ন হচ্ছে বড় উন্নয়ন সমাধান। সো এটা অ্যাডমিশন লাইফে খুব একটা হয়তো লাগতে পারে তোমাদের, বাট এই মুহূর্তে জাস্ট ধারণা দেওয়ার জন্য বললাম। বাট মূল যে জায়গা ছিল, আমরা যদি হিসাব করি যে কী ছিল আজকের ক্লাসে আমরা যা শিখছি, সেটা হচ্ছে আমরা আজকের ক্লাসে প্যারাগ্রাফের বিভিন্ন কাইন্ড শিখছি। তার মধ্যে একটা ছিল ন্যারেটিভ, যেখানে আমরা আলাদা করে কিভাবে শিখছি ন্যারেটিভ প্যারাগ্রাফে নর্মাল যে স্ট্রাকচার, টপিক সেন্টেন্স থাকবে, তারপরে তার আন্ডারে 1টা 2টা 3টা মিনিমাম, বেশিও থাকতে পারে, কিছু সাপোর্টিং পয়েন্টস অ্যান্ড ডিটেলস থাকবে, এবং এটাকে করেই আমরা আবার কনক্লুশন
করে দিব, এরকম সিস্টেম ছিল। তারপরে আমরা শিখছি হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ, যেখানে আমরা কজের জন্য আলাদা আলাদা কিছু লাইন রাখছি যেটাকে সাপোর্টিং ডিটেলস হিসাবে রাখছি, আর ইফেক্টসের জন্য আলাদা রাখছি। অ্যান্ড দেন আমরা পড়ছি হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, যেটা আমাদের আসবে পরীক্ষায় আসার মতো, বেশিরভাগই এটা আসে। এই জিনিসগুলোকে আমরা পড়াশোনার চেষ্টা করেছি আজকে। সো আশা করি যে ওভারঅল এই ক্লাসটা তোমাদের কাজে দিবে, এবং মানে এই ক্লাস করে সব কিছু শিখে যাবে ব্যাপারটা তাই না, ট্রাস্ট মি অন দ্যাট। আমি এভাবে বলবো না, কারণ এটা সত্য কথা না, কোনো ক্লাস করেই সব কিছু শেখা যায় না, বাট সিস্টেমগুলো শিখে যাবে। এখন তোমাকে নিজেকে পড়তে হবে ইনশাল্লাহ। সো তোমাদের জন্য শুভকামনা এবং দোয়া যে তোমরা ভালো করে পড়বা ইনশাল্লাহ। নতুন আরেকটা ক্লাসে আবার আমরা নিয়ে অন্যান্য রিটেনের টপিকগুলোকে কভার করবো ইনশাল্লাহ, সেগুলোতে দেখা হবে। আসসালামু আলাইকুম।